সাবাস। এবছর আমাদের মতো ফলন আর কেউ পাবে না। এবার আর দুঃখ থাকবে না। কিরে রাকেশ, আবার ভোরবেলা ফুলকপির যত্ন নিস না কিরে? আর কি, তোদের মতো দুপুরে উঠে তো আর ফসল হয় না রে। তোরা বড় চালাক রে। দেখি দেখি ফুলকপি কেমন হলো। আরে বাবা, এত বড় ফুলকপি! এ তোর খেতে হলো নাকি রে, নাকি আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন না রে ভাই, খাঁটি মেহনত। দিনরাত কাজ করি, নদীর জল, সার সবটাই ঠিকঠাক দিয়েছি রে। হ্যাঁ হ্যাঁ, মেহনত তো আমরাও করি। তোর ভাগ্যটা বোধহয় একটু বেশি ভালো রে। ভাগ্যের কথা বাদ দে জসিম ভাই, তুই চাইলে তোর খেতেও এরকম ফলন হবে রে। সকাল সকাল কাজে এসে দেখ, ভালো হবে। এত সকালে উঠে কাজ করবে কে বলতো? যে শীত পড়ছে এখন! আজ বাজারে দাম পড়বে নাকি উঠবে রে? কাল নাকি একদল পাইকার এসেছে। শুনেছি দাম উঠছে। যদি 35 টাকা কেজি পাই, তাহলে এবছর একটু শ্বাস নিতে পারবো। 35 টাকা? তুই বুড়ো বুড়ির রূপকথা শুনে ফেলেছিস নাকি রে? এই দর দিলে তো বাজারের লোকের পকেট ফাঁকা হয়ে যাবে রে। দেখ, ভালো জিনিসের দাম ভালোই হয়। আর না হলে নিজেরা গ্রামে ভাগ দিয়ে দেব। ওরে, আজকাল তোকে খুব দান পুণ্য করতে দেখছি। হ্যাঁ, একটা কথা বলি, সাবধানে থাকিস। এই গ্রামের বাতাস সব সময় ভালো থাকে না রে। এমন ফসল দেখলে কারো কারো কপালে চোখ উঠে যায় আবার। আরে ভাই, ভালো মন্দ সবই ওপরওয়ালার হাতে। আমি শুধু কাজ করি, যা হবে দেখা যাবে। হুম, খুব বড় কথা বলে ফেললি রাকেশ। বড় বড় কথা বড় বড় বিপদও ডেকে আনে। আরে, তুমি তো ভয়ে সিনেমা বানিয়ে দিলে ভাই। আচ্ছা, যাই আমি। বাজারে দামের খোঁজ নিতে হবে। যাই যাই। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। এ বাবা, কি হলো এটা? এ আবার কেমন হওয়া? এমন তো কখনো হয়নি। কে আছে? জসিম, তুই আবার ফিরলি নাকি? ও মা, হাতটা কেন জমে গেল? এটা স্বাভাবিক ঠান্ডা না। কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে। এই যে মিথিলা, এত ভোরে রাকেশ কি আবার খেতে গেছে? হ্যাঁ গো বৌদি, রোজই তো যায়। কিন্তু জানো তো, আজ সকাল থেকে মনটা যেন কেমন ধড়ফড় করছে। এইসব ভাবনা বাদ দে। কৃষকের বউ হলে মনটা তো একটু দৌড়োদৌড়ি করবেই। ফসলের সময় আসলে আমাদেরও এরকমই টেনশন চলে। তোমার ওদিকে সব ঠিক আছে তো বৌদি? শুনলাম গতকাল সোহাগের জ্বর নাকি বেশ কাবু করে দিয়েছিল। আর বলিস না, রাত জুড়ে গায়ে খুব গরম। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, এখন একটু কমেছে। সংসারটা যে কি ঝামেলা! ঝামেলা ছাড়া কি আর সংসার চলে বৌদি? আমার অভিটাও তো শুধু সারা দিন খেলাধুলা করে। বই খুলে দেখলে মনে হয় পৃথিবীর সব দুঃখ কষ্ট তাকেই বইতে হবে। ও যাই হোক, রাকেশ তোকে অনেক ভালোবাসে, তোর চিন্তাই সব সময় করে। সেই দিনই বলেছিল, দাম পাই বা না পাই, মিথিলাকে একটা নতুন শাড়ি দিব। শুনে কিন্তু খুব ভালো লাগলো। ওই লোকটার এতই ভালো মন, আর তাই বোধ হয় ওকে নিয়ে ভয়ের সীমা নেই বৌদি। মা, খিদে লেগেছে।
আজ কি রান্না করেছো মা? ফুলকপি দিয়ে মাংস ঝোল তোর বাবার খুব পছন্দের। তোর বাবা মাঠে যাবার আগে বলে গেছে রান্না করতে, এসে খাবে। আচ্ছা, হাত মুখ ধুই আয়, তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। বাবা কি খেতে আছে? হ্যাঁ, কিন্তু এই সময়ও তো ফিরলো না, রোজ তো একটু আগেই ফিরে। আজ এত বেলা হয়ে গেল, রাকেশের তো কোনো খোঁজ নেই। এত বেলা তো সে কখনো করে না, কি কাজ যে করছে কে জানে। মা, তুমি চিন্তা করো না, বাবা ঠিক সময় চলে আসবে। তোর বাবা তো এমনই, কাজের সময় সব ভুলে যায়। তুমি খেয়ে নাও, বাবা চলে আসবে। তোর বাবা তো কখনো এইভাবে দেরি করে না, কোথাও গেলে তো বলেই যায়। মা, আমার মনে হয় বাবা বাজারে ফুলকপি বিক্রি শেষ করে আসবে। তাই বলে সেই সকালে সে এখনো ফিরবে না? যদি বাজারে যেতে হয় তাহলে তো একটু ভাত খেয়ে যেতে পারতো। তার পছন্দের ফুলকপি দিয়ে মাংস ঝোল করে রাখলাম। চল, আর বসে থাকলে চলবে না, বরং মাঠে গিয়ে দেখি কি করছে এত বেলা করে। দুপুর গড়িয়ে সন্ধে হলো। মা, এই হাওয়া এমন কেন? মনে হচ্ছে কেউ যেন আমাদের পেছনে বাতাস দিচ্ছে। চুপ করে আমার হাতটা ধরে থাক, ভয় পাবি না বাবা। রাকেশ, ও রাকেশ, কোথায় আসো তুমি? বাবা, ও বাবা, কোথায় তুমি? বাবা! মা, বাবার কোদালটা তো এখানে পড়ে আছে। দেখো দেখো, দেখো মা। ওই ওই কোদাল নিয়ে তো কাজ করছিল ও সকালে। তাহলে তাহলে ও গেল কোথায়? অভির বাবা, তুমি এখানে আসো, কথা বলো। মা, মা, ওই যে পানির ভেতরে কিছু নড়লো মা। ওটা মাছ হবে বা কুমির? মা, আমরা আরো ভেতরে যাব। অন্ধকার, পথও দেখা যাচ্ছে না। যাবো অভি, তোমার বাবা একা কোথাও পড়ে থাকলে আমি ওকে কিছু হতে দিতে পারবো না। অভির বাবা, তুমি এখানে আসো। এখানেও তো কোনো সারা শব্দ নেই মা। বাবা কোথাও নেই। চলো দেখে আসি বাজারে গেছে কিনা। কেউ কি রাকেশকে দেখেছেন? সকালে খেতেই দিকে গিয়েছিল, আর এখনো বাড়ি ফেরেনি। না বৌদি, আজ সারাদিন রাস্তায় দেখি নাই তো। চিন্তা করো না দিদি, কোথাও আছে হয়তো, কই আর যাইবো। আমি আমি আর পারছি না অভি, তোর বাবা কোথায় গেল? কোনো চিহ্নই তো নেই। মা, আমরা বাবাকে না পেলে সবার কাছে বলবো, মোড়ল গ্রামবাসী সবাই খুঁজবে। মুখটা দেখেছো? মনে হচ্ছে রাতভর এক ফোঁটা ঘুমও হয়নি। কেমন করে ঘুমাবো বৌদি? 2 দিন হয়ে গেল, রাকেশের কোনো খোঁজ নাই। এই নাও, আমি অভির জন্যে ডাল ভাত এনেছি। বাচ্চা মানুষ তো, ওর তো ক্ষুধা লাগে। নিজের শরীর ঠিক রাখো, তুমি ভেঙে পড়লে হবে। খা বাবা খা, তোর আব্বা নিশ্চয়ই ফিরে আসবে, ভয় পাস নে। আমার বাবা কোথায় কাকি? সব জায়গায় তো খুঁজলাম, কোথাও নেই। কেউ দেখতে পাইনি, কেউ না। চলে আসবে তোর বাবা, কান্না করিস না বাপ। কাকি, বাবা কি আমাদের ওপর রাগ করে কোথাও চলে গেল? এসব কথা বলিস না অভি, তোর আব্বা কারো সঙ্গে রাগ করে কোথাও যায়নি। বাড়ি থেকে একটু বাজারে গেলেও তো সে বলে যায়। আজ 2 দিন পার,
কোনো খবর নাই, কোনো চিহ্নও নাই তার। গত রাতে গ্রামের মাইকে ঘোষণা দিছে, যদি কেউ রাকেশকে দেখে যেন খবর দেয়। সে যেমন মানুষ, ক্ষেতের কাজ ছাড়া তো কিছুই চেনে না। সে মানুষটা 2 দিন ধরে গায়েব। কান্না করো না, মন শক্ত করো। আজ দুপুরে মানিক আর আব্দুল মিলে আবার খুঁজতে যাবে। একটু শান্ত হও, খাবার খা, তোমাকে শক্ত হতে হবে। সে আমি কিছুই খেতে পারবো না বৌদি। রাকেশকে ছাড়া পানি খেলেও আমার যে গলায় আটকে যায়। রাকেশ হঠাৎ হারায় নাই, কিছু একটা আছে। আমরা ঠিক খুঁজে বার করবো, দেখো। মা মিথিলা, খবরটা এখনই পেলাম, তাই আগে তোমার বাড়িতেই চলে এলাম। মোড়ল সাহেব, আপনি? রাকেশ 2 দিন হলো বাড়ি ফিরে না, কোনো খোঁজ খবর নাই, কেউ কিছু দেখেও নাই। আমরা তো বাজার, জঙ্গল সব জায়গায় খুঁজলাম। তুমি চিন্তা করো না মা, রাকেশ ভালো মানুষ, তার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। মানুষ এমনি এমনি হারাতে পারে না। আমি আজই লোক লাগিয়ে দিচ্ছি, সব জায়গায় খুঁজবে। সত্যি বলছেন মোড়ল মশাই? আমার অভির বাবা কি খুঁজে পাওয়া যাবে তো? হ্যাঁ মা, তুমি ভরসা রাখো, সন্ধ্যার ভেতরে কিছু না কিছু খবর পাবে তুমি। মোড়ল মশাই, আমার বাবা হারিয়ে গেছে নাকি? না বাবা, তোমার বাবা হারায়নি, হয়তো অন্য কোথাও আটকে গেছে। আমরা তাকে নিয়ে আসব, তুমি একদম কান্না করবে না, একদমই না। হায় রে, রাকেশের ভাগ্যটাই দেখি আলাদা। ফুলকপি দেখো, এই গ্রামের যে কেউ ফুলকপি তুলতে পারে, আর আমি সার পানি দিয়ে মরছি, তাও অর্ধেক নষ্ট। 2 দিন বাড়ি নেই, খোঁজও নেই, তবে ক্ষেত তো পড়ে আছে। এই ফুলকপি বাজারে নিলে আজ কমপক্ষে 3,000 টাকা উঠবে। আমার তো ক্ষতি নেই, বরং লাভই লাভ। বুঝলাম না, হঠাৎ করে কোথায় চলে গেল ও? আগের দিন তো ঠিকই এই জায়গায় কাজ করছিল। এত ভেবে কোনো কাজ নেই, কেউ নেই, এই সুযোগ। এ কেমন ঠান্ডা বাতাস! হঠাৎ করে এমন হচ্ছে কেন? ঝড় আসবে নাকি? এমন সময় ঝড় আসবে? বাজারেই নিয়ে যাই, কেউ তো আর দেখছে না কার ক্ষেতের ফুলকপি। যাই হোক, এত সুন্দর ফল নষ্ট করতে পারি না, বাজারে দিয়ে দেব। দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়, কিন্তু রাকেশের কোনো খোঁজ পাওয়া যায় না। তুমি কোথায় চলে গেলে? তোমাকে ছাড়া যে আমরা ভালো নেই। ও মিথিলা, রান্না করছো মনে হচ্ছে। আহ, তোমাদের অবস্থা তো খারাপ দেখছি। বলুন জসিম ভাই, কিছু লাগবে? লাগবেই তো, এই ফুলকপির খবর তো জানো। কিছুটা শুনেছি, আপনি নাকি বাজারে নিয়ে বেচছেন। বেচছি তো বেচছি, কিভাবে নষ্ট হতে দেই, কিন্তু টাকা টাকা এখন দিতে পারছি না। বাজার মন্দা ছিল, পরে দেব। টাকাটা রাকেশের ঘামের টাকা, আপনি এমন কেন করছেন? আমরা খুব অভাবে আছি। বলছি, একা আর কতদিন থাকবে? রাকেশ ফেরার হলে এতদিনে ফিরতো, তাই না? আমি বলি কি, তুমি আমাকে বিয়ে করে নাও, দেখবে কত সুন্দর থাকবে। আর তুমি তো অনেক সুন্দর, আর একা কতদিন এভাবে থাকবে বলো তো? তোমার অভিকেও নিজের ছেলের মতোই দেখবো আমি। চুপ করেন, এসব কথা আর আমাকে বলবেন না। আমার স্বামী আছে, ও ঠিক একদিন ফিরে আসবে। দেখো,
আমি ভালোই ভালোই বলি, তুমি একা মেয়ে মানুষ, ছোট ছেলেকে নিয়ে নিরাপদ নাও। আমি যা বলি তাই শোনো। আমার রাকেশ, আমার রাকেশ ফিরবে। আমি কারো দয়া চাই না। আর আপনাকে, আপনাকে তো একদমই না। তোমাকে সময় দিচ্ছি, আজ রাত পর্যন্ত ভাবো, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও। কাল সকালে আমাদের বিয়ে হবে, কেমন? আপনার এত বড় সাহস! কেউ দেখলে? গ্রামে কে তোমাকে বাঁচাতে আসবে? রাকেশ নেই, মোরলো ব্যস্ত। আর আমার ভয় করে কি হবে? ফুলকপির টাকা লাগবে আর নিরাপত্তা লাগবে, দুটোই আমি দিতে পারি। এখন তোমার সিদ্ধান্ত। মনে রেখো মিথিলা, আগামীকাল সূর্য ওঠার আগেই উত্তর চাই কিন্তু। হায় সৃষ্টিকর্তা, আমাকে এমন কথাও শুনতে হলো। তুমি কোথায় রাকেশ? তুমি তাড়াতাড়ি ফিরে এসো। চুপ করো অভি, আমাদের কিছু একটা করতে হবে। মা, কিন্তু জসিম কাকা কেন এসব বলে গেল? চুপ, জসিম আর কিচ্ছু করতে পারবে না। আমরা দূরে কোথাও চলে যাব। মা, আমরা কি বাবাকে খুঁজতে যাব? আমরা তোর বাবাকে ঠিক খুঁজে বার করবো, দেখিস। মা, অন্ধকারে তো কিছুই দেখছি না, আমরা কোথায় যাচ্ছি? ভোর হলে আলো দেখবো, আর তখনই জানবো কোথায় এসেছি। তারা হাঁটতে হাঁটতে গ্রামের শেষ পথ পেরিয়ে নতুন অজানা পথ ধরে যায়। বাড়ি ছেড়ে তো এলাম, কিন্তু থাকবো কোথায়? মা, আমরা অনেক হেঁটেছি, আমি আর পারছি না মা। সামনে একটা জঙ্গল, চল ওখানে গিয়ে একটু বসি। মা, আমার ভয় লাগছে, এখানে কি কেউ আছে নাকি মা? ভয় পেও না, আমি আছি তো। তোমাকে কি কখনো খুঁজে পাবো? সৃষ্টিকর্তা, কি কপাল আমার! আমার কপালে এত কষ্ট লিখে রেখেছো। কেউ আছে, আমাদের সহায়তা করবে। কে তোমরা? কেন তোমরা এই ঘন জঙ্গলের মধ্যে? কেন? আমি আমি মিথিলা, আর এই আমার ছেলে অভি। আমার স্বামী রাকেশ, সে অনেক দিন হলো বাড়ি ফেরেনি। আর জসিম, সে আমাকে ভয় দেখাচ্ছে, সে আমায় বিয়ে করতে চায়। আর তাই তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আমরা একটু সাহায্য চাই। দাদু, বাবা কোথায় তুমি জানো? অভি, এত কথা বলো না বাবা। এক জাদু তোমার স্বামীকে ধরে রেখেছে, তা কোনো সাধারণ জাদু নয়। এত ঠান্ডা বাতাস লাগছে কেন? হঠাৎ করে কি হচ্ছে? এমন কালো ধোয়া, এটা তো কখনো দেখিনি। এ তো মনে হচ্ছে আমার দিকে এগিয়ে আসছে। কে তোমরা? কোথায় নিয়ে এলে আমাকে? কে 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 তোমরা? কতদিন হয়ে গেল মানুষের রক্ত খাই না, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। আমাকে দয়া করে ছেড়ে দিন। আমার বাড়িতে আমার ছেলে বউ, তারা অনেক চিন্তা করছে, ছেড়ে দিন আমাকে। তোকে তো ছেড়ে দেবই, তার আগে রক্ত খেয়ে নি। আমি তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও আমাকে। আজ পূর্ণিমার রাতে আমি তোর রক্ত খাবো। এখন এখানে বন্দি থাক।
তুমি কি তোমার বাড়ি যেতে চাও? হ্যাঁ, আমি বাড়িতে যেতে চাই। আমার ছেলে বউ আমার জন্য নিশ্চয়ই চিন্তা করছে। আমার মানুষের রক্ত খাওয়া একদম পছন্দ না। তুমি অনেক ভালো মানুষ, আমি তোমায় ছেড়ে দেব। চুপ চুপ, একদম কথা বলো না, বেরিয়ে এসো। তোমার স্বামী তোমাদের ক্ষেতের পাশে, দেখো ফিরে এসেছে, যাও। বাবা ফিরে এসেছে? হ্যাঁ, তোমার বাবাকে ফিরিয়ে দিয়েছে। তোমরা তাড়াতাড়ি সেখানে যাও, যাও সেখানে। হ্যাঁ, আমরা এখনই সেখানে ফিরে যাব। মিথিলা আর অভি সেখান থেকে দৌড়ে চলে যায়। মিথিলা নিশ্চয় আমাকে খুঁজে বেড়াচ্ছে, আর অভি, সে তো মনে হয় কান্নায় ভেঙে পড়েছে। আমি কি বলে যে সান্ত্বনা দেব। আহ ওটা তো মনে হচ্ছে মিথিলা, আর অভি দৌড়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওটা মিথিলাই তো। এ কি, তোমরা দৌড়াচ্ছ কেন? তুমি ফিরে এসেছো? বাবা, তোমাকে আমরা কত খুঁজেছি, আর আজ তুমি ফিরে এলে। আমি তো তোমাকে আর বলতে হবে না, আমি সব জানি। তুমি কি করে জানতে পারলে? তখন মিথিলা রাকেশকে সব কথা খুলে বলে, জসিমের কাণ্ড আর সাধু বাবার সব কথা। আর তারপর তারা বাড়ি ফিরে যায়। আজ আমি আবার তোমার জন্যে ফুলকপি দিয়ে মাংস ঝোল করব, আর এবার আমরা একসাথে বসে ফুলকপি দিয়ে মাংস ঝোল খাবো। হ্যাঁ বাবা, আজ আমরা সবাই একসাথে মজা করে খাবো। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। আজকে আমরা সবাই একসাথে মজা করেই খাবো রে বাবা। মিথিলা আবার ফুলকপি দিয়ে মাংস ঝোল করে, আর তারপর তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে। গ্রামের মোড়ল সহ সবাই তার ফিরে আসায় আনন্দ করে। মা দেখে ফেলার আগে নারকেল কুড়িয়ে ফেলতে হবে, মা দেখলে তো আমায় আস্ত রাখবে না। ও ও আস্তে, ও হতভাগী, তুই আবার নারকেল কোড়াচ্ছিস? তোকে না কত করে নিষেধ করেছি যে নারকেলে হাত দিবি না। মা, আমি তো শুধু অল্প একটু নারকেলই নিয়েছিলাম। মিথ্যে কথা মা, ওই দেখো না, দুটো নারকেলই তো নিয়ে গেছে, তাও বড় দুটো। তুই চুপ কর তো, তুই মাকে নালিশ দিয়েছিস তাই না? দেব না তো কি করব? তুই সব নারকেল দিয়ে পিঠা বানাবি, আর আমি চুপচাপ করে বসে থাকবো? তুই এটা কি করলি রে মিতা? দুটো নারকেল, আর দুটোই কুড়িয়ে ফেললি। আমার পিঠা বানাতে খুব মন চাইছিল মা। সেই দিন অনু শাশি আমার পিঠার খুব প্রশংসা করছিল, ভাবলাম শাশির জন্য একটু পিঠা বানাই। ইস, মুফতি পিঠে খাইয়ে কেবল প্রশংসা শোনার ইচ্ছে। তুই চুপ কর চোখ রুটে, আমার যা ইচ্ছে তাই করব। তোর কি ইচ্ছে? তোর ইচ্ছেতে আমার পেট ভরবে? কাল বাজারে ওই দুটো বেচলে কটা টাকা পেতাম, চাল আনতাম, তেল কিনতাম। তুই জানিস আমাদের ঘরে এক মুঠো চালও নেই। ও মা, আর মেরো না মা। আমি ভাবছিলাম আমার পিঠা যখন ভালো হয় তখন আমি পিঠা বানিয়ে বেচবো, লোকে কিনবে, তখন কত টাকা আয় হবে ভাবো। তুই পিঠা বিক্রি করবি? তোর পিঠা কিনবে কে? এইসব পাগলামি আর বুঝলি? ভালো কিছু কর, সারাদিন কেবলেই পিঠা আর পিঠা, মাথাটা খেয়ে ফেললো একদম। জলদি এগুলো গুছিয়ে শাক কুটে ফেল, তোর বাবা এসে সময় মতো খাবার না পেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি।
আমায় মারলি কেন? মারবো না তো কি করব? তুই মায়ের কাছে আমার নামে কেন বিচার দিলি? তুই নারকেল নষ্ট করবি আর আমি মাকে বলবো না? চাচা, গিয়ে বল, কদিন আর আটকাবি আমাকে? একদিন এই পিঠাই আমায় অনেক দূর নিয়ে যাবে। এমন ভাবে বলছিস যেন পিঠা বিক্রি করে কোটিপতি হয়ে যাবি। যত সব, তোর এই পিঠা কিনবে কি? সময় হলে দেখবি সবাই কিনবে। আমার পিঠা একদিন সবার মন জয় করবে। এগুলো একবার পড়া হয়ে গেছে, এগুলো রেখে আর কোনো কাজ নেই, এগুলো ফেলে দিতে হবে। রহিমা, রহিমা গেলে কোথায়? রহিমা! রুনি, এগুলো ফেলছিস কেন? ও বাবা, তুমি এসেছো, ভালো হয়েছে, তোমাকেই তো খুঁজছিলাম। তার আগে বল, এগুলো ফেলছিস কেন? ও এগুলো, এগুলো তো পুরনো হয়ে গেছে বাবা। পুরনো হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে না। সে কি বাবা, এগুলো তো আমি পরে ফেলেছি, আর কত পরবো বলো তো? কয়বার পরেছিস? একবার। কি, একবার পরেই শাড়ি ফেলে দিলি? তো কি করবো, এগুলো কি বারবার পরবো নাকি? একবার পরেই কেউ শাড়ি ফেলে দেয়? তুই জানিস কত মানুষ এই শাড়িগুলো সারা জীবনেও দেখে না? যাগে, আমাকে খুঁজছিলি কেন? দরকারই করছিলাম বাবা, আমার হাত খরচ লাগবে। এ মাসেই না হাত খরচ নিলি? কি যে বলো না বাবা, সেটা তো কবেই শেষ হয়ে গেছে। কি, এক মাসে কত টাকা লাগবে তোর? কত টাকা দিলাম তোকে, সব শেষ। তুই কি টাকা গিলিস নাকি রে? বাবা, তুমি তো জানো আমার বান্ধবীরা সব নতুন নতুন গয়না পরে আর নতুন নতুন শাড়িও পরে। টাকা না পেলে নতুন জিনিস কিনবো কি করে? পুরনো জিনিস পরলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। মান সম্মান? নতুন নতুন জিনিস না হলে মান সম্মান যাবে? তোর এমন মান সম্মানের নিকুচি করেছি আমি। যা যা, ঘরে যা, আর একটা পয়সাও পাবি না। তুমি এ কি বলছো বাবা? ঠিকই বলছি, আমার কষ্টের টাকার অপচয় আমি সহ্য করব না। যা, তোর মায়ের কাছে গিয়ে কাজ শেখ। এখন থেকে ভালো কাজে সময় ব্যয় করবি। এসব অপ্রয়োজনীয় শাড়ি গয়না কেনা বন্ধ। যেহেতু বাবা একবার বলে দিয়েছে আমায় টাকা দেবে না, তবে কি করি এখন? এবার তো মনে হয় নিজের পথ নিজেকেই বানাতে হবে, আমার টাকা আমাকেই রোজগার করতে হবে। রহিমা খালা, ও রহিমা খালা! কি ব্যাপার কি? বড় লোকে আজ এত ভালো ব্যবহার করছে যে, অন্য সময় তো ধমক সারি ছাড়া কথাই বলে না। দেখি মতলবটা কি। আমাকে ডেকেছেন যে, কিছু বলবেন ছোট আম্মা? তোমার হাতে ওগুলো কি রহিমা খালা? এইগুলো এইগুলো আর কি, তেমন কিছু না। গরিবের শীতের নারকেল পিঠা। গরিবের শীতের নারকেল পিঠা? হ্যাঁ ছোট আম্মা, শীত তো চলেই এসেছে। আমার গাছে দুটো নারকেল ছিল, ভাবলাম কটা পিঠা বানিয়ে আপনাদের জন্য নিয়ে আসি। গরিব মানুষ আমি, যা পেরেছি তাই করেছি। আচ্ছা, খেয়ে দেখি তো কেমন হয়েছে। হুম, অসাধারণ! তুমি তো দারুণ পিঠা বানিয়েছো। আমার একটা কথা শুনবে? কি কথা ছোট আম্মা? শোনো, শীত তো চলেই এসেছে, তুমি যদি আমার জন্য প্রতিদিন পিঠা বানাও, আমি সেগুলো বাজারের দোকানে বিক্রি করব। শীত তো চলেই এসেছে, লোকজন পিঠে খেতে হুমড়ি খেয়ে পড়বে, তোমাকে আমি উপযুক্ত পারিশ্রমিকও দেব। সত্যি ছোট আম্মা, আমি পিঠা বিক্রি করে টাকা আয় করতে পারবো? তাহলে তো আমার খুবই উপকার হয়। আমার ছেলে মেয়ে দুটোর মুখে ভালো কিছু খাবার দিতে পারবো, কটা নতুন কাপড়ও হবে। কিন্তু কিন্তু কি? যদি হুজুর জানতে পারেন? আরে বাবা কিচ্ছু জানবে না,
আর জানলে খুশি হবে, কারণ আমি তো নিজের টাকা নিজেই রোজগার করছি। তুমি রাজি কিনা সেটা বলো। আমি তো রাজি ছোট আম্মা। বেশ তো, আমি তাহলে বাজারের দোকানে বলে রাখবো, পিঠার চকমকে নাম আর সাজসজ্জা হবে, দামি হবে। লোকে আমার পিঠা এমনিতেই বেশি দাম দিয়ে কিনবে। তাহলে তো খুব ভালোই হয়। আরে ও ভাই এদিকে আসুন। জমির আলীর মেয়ে রুনির হাতের শীতের পিঠা, নারকেলের এমন স্বাদ আর কোথাও পাবেন না। আসুন আসুন। জাফর ভাই, আমি নারকেলের পিঠা বানিয়ে এনেছি, যদি আপনি বিক্রি করে দিতেন। তুইও বিক্রির জন্য পিঠা এনেছিস? এই দেখ, জমির আলীর মেয়ে রুনি তার নিজের হাতে পিঠা তৈরি করে বিক্রি করছে। সাজসজ্জা দেখেছিস? তার পিঠার কাছে তোর পিঠা ধোপে টিকবে না রে। তাও একটু রাখুন না জাফর ভাই, যদি কেউ কেনে। আচ্ছা ঠিক আছে, যা যা রেখে যা। তবে পিঠা বিক্রি হলে টাকা পাবি, এর আগে কিন্তু টাকা পাবি না। আচ্ছা জাফর ভাই, ঠিক আছে। তাড়াতাড়ি বানাও খালা, তাড়াতাড়ি। ছোট আম্মা, ভালো করে পিঠা বানাতে গেলে তো একটু সময় লাগবেই। আমি জানি না কত সময় লাগবে, কিন্তু জলদি বানাতে হবে, জলদি। বিকেলের দিকে অনেক খদ্দের আসে, এটা মাথায় রেখো তুমি। ছোট আম্মা, একটা কথা ছিল। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। না মানে, বেশ কিছুদিন তো হয়ে গেছে ছোট আম্মা, এখনো তো পিঠা বানানোর জন্য কোনো টাকাই পেলাম না। যদি কটা টাকা দিতেন। তুমি কি বলো তো, মাত্রই তো কাজ শুরু করলাম, আর এর মধ্যেই টাকা চাচ্ছ? করো করো, কাজ করো, সময় হলে আমি নিজেই টাকা দিব তোমায়। তোমায় আর বলতে হবে না, বুঝেছো? এখন কথা না বাড়িয়ে কাজ করো। টাকা দেব না ছাড় দেব, সব টাকা আমার, সব আমি নিয়ে নেব। আজকের পিঠাগুলো তো খুব সুন্দর হয়েছে। সবগুলো পিঠা জাফর ভাই দোকানে দিয়ে যাবো, আমি জানি ভালো দাম পাবো। আরে আরে, এসব কি? এই লতা, তুই আমার এত কষ্টের পিঠায় পানি ঢাললি কেন? তোর আবার কষ্টের পিঠা? এই শীতে কার দায় পড়েছে যে খাবে তোর এই পচা পিঠা? কারা খায় দেখে নিস, আমি পিঠা বিক্রি করে টাকা আয় করবো। আমরা গরিব মানুষ, এসব নারকেল গুড় নষ্ট করে পিঠা বানিয়ে কি হবে? পিঠা বিক্রির টাকা দিয়ে রাজপ্রাসাদ দিবি? তুই যতই আমার আশায় পানি ঢালিস না কেন, আমি পিঠা বানিয়েই ছাড়বো। দেখবি, আমার পিঠা অনেক বিক্রি হবে। হ্যাঁ, সাই বিক্রি হবে। জমির আলীর মেয়ে রুনির পিঠার কাছে এই পিঠা কিছুই না, রূপোর থালায় রূপোর তবক দিয়ে সাজানো। তোর এই গরিবের শীতের নারকেল পিঠা ওই পিঠার কাছে কোনো দামই পাবে না। পাবে পাবে, কারণ আমার পিঠায় ভালোবাসা আছে। ওসব তুই বুঝবি না। চত্ব সব। কি হলো, আজকের পিঠা কোথায়? এই যে ছোট আম্মা, আজকে এগুলোই বানিয়েছি। মাত্র এই কটা পিঠা? এই কটা পিঠা দিয়ে কি হবে রহিমা খালা? তুমি একদমই ঠিক মতো কাজ করছো না। ছোট আম্মা, আমার হাত কেটে গেছে, এই হাতে ঠিক মতো কাজ করতে পারছি না। তোমার এই অজুহাত অনেক শুনেছি, ঠিক মতো কাজ করো, তা না হলে কিন্তু আমি বাবাকে বলি তোমাকে এই বাড়ির কাছ থেকে বাদ দেয়াবো। না না ছোট আম্মা, এমন করবেন না। সেটা যদি না চাও তাই তো বলছি, আমাকে যেন বারবার বলতে না হয়। আমি চাই, অনেক বেলা হয়ে গেছে, গোলাপ পাতা আর চন্দন লাগিয়ে গোসল করতে হবে, আমার অনেক কাজ।
ছেলেটা তো অসুস্থ, আর উনি আমাকে এখন পর্যন্ত একটা টাকাও দেয়নি, আর কিছু বলতেও তো পারছি না। বড় লোকের মেয়ের ফাঁদে পড়ে এখন না এই বাড়ির কাজটাই হারাই। আসুন আসুন, শীতের নারকেল পিঠা, শীতের নারকেল পিঠা, মজার মজার পিঠা, আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। আরে আলিম সাহেব যে, আসুন আসুন। এই যে জাফর, তোমার দোকানে নতুন কি এসেছে দেখি। এই যে সাহেব, এই পিঠাগুলো খেয়ে দেখতে পারেন। এগুলো ব্যবসায়ী জমির চৌধুরীর মেয়ে রুনির হাতের বানানো পিঠা। তাই নাকি? দাও তো, খেয়ে দেখি একটা। খারাপ না। এগুলো কি? এগুলো আমাদের আমাদের গ্রামের এক মেয়ের হাতে বানানো পিঠা। ওর নাম মিতা। দেখি, এটা একটা দাও তো, খেয়ে দেখি। এই পিঠা খাবেন সাহেব? এটা তো কম দামি পিঠা। বেশি দামি কম দামি বুঝি না, আমার কাছে স্বাদটাই আসল। দাও দাও। বাহ, এটা কার পিঠা? এত মজাদার! রুনির দামি পিঠার চেয়ে এটা তো অনেক ভালো, স্বাদে যেন স্বর্গ। এটার দাম তো আরো বেশি হওয়া উচিত। গরিবের মেয়ের পিঠা সাহেব, কে আর দাম দেবে বলুন? সবাই রুনির বানানো পিঠাই তো খাচ্ছে। এই যে জাফর ভাই, আমার পিঠা বিক্রির কি খবর? পিঠা তো খুব ভালো বিক্রি হচ্ছে রুনি আপা। বাহ, তাহলে তো বেশ। আরে আদিম চৌধুরী এখানে? কি আশ্চর্য! তুমি জমির সাহেবের মেয়ে রুনি? আমাকে চেনো? আপনাকে চিনব না কেন? 10 গ্রামের মধ্যে সবচাইতে বড় খাবারের দোকানটাই তো আপনার। আলিম সাহেব, এই যে মিতা। আরে, তুমি সত্যিই মিতা? তোমার বানানো পিঠা খেয়েছি, অসাধারণ লেগেছে। ওর বানানো পিঠা? কোনগুলো ওর বানানো পিঠা? এই যে, এই পিঠাগুলো মিতা বানিয়েছে। এই পিঠা? এইগুলো কোনো পিঠা হলো? কেমন অদ্ভুত দেখতে! হুঁ, এসব ভালোবাসা মিশিয়ে পিঠা বিক্রি করা যায় না। দেখতে সুন্দর হওয়াটাও একটা ব্যাপার আছে, ভালো জিনিস দিয়ে বানানোর ব্যাপার আছে। আমার পিঠা সেরা জাতের নারকেল, সেরা গুড় আর সেরা চালের গুঁড়ো দিয়ে বানানো, সব নামি দামি। আচ্ছা বেশ, কার পিঠা ভালো সেটা নিয়ে বিতর্ক পরে করা যাবে। তোমাদের দুজনের জন্যই আমার একটা প্রস্তাব আছে। তোমরা দুজনে আগামীকাল পিঠা বানিয়ে নিয়ে এসো। যার পিঠা ভালো হবে তার পিঠা আমার দোকানে বিক্রি করা হবে। সত্যি? এ তো দারুণ সুযোগ। তাহলে ওই কথাই রইল, তোমরা প্রস্তুতি নাও, কেমন? আমি জানি আমি জিতবো, কারণ আমার পিঠা সেরা জিনিস দিয়ে বানানো হবে, যে খাবে তারই ভালো লাগবে। আমি জিতবো, আমার মন বলছে। আমি পিঠা বানাতে ভালোবাসি, আর ভালোবেসে কিছু করলে সেইটা সেরা জিনিস হয়। সেরা হয় না? দাঁড়াও, তোমার সেরা কাজের ব্যবস্থা করছি। আলিম চৌধুরীর দোকানে আমার পিঠা যেভাবেই হোক বিক্রির ব্যবস্থা করতে হবে, কারণ ওখানে যারা আসে তারা সবাই ধনী লোক। ওখানে পিঠা বিক্রি করতে পারলে আমার টাকা পয়সার কোনো অভাব হবে না, আর আমার তো প্রচুর টাকার দরকার। শোনো, এই মেয়ে, শোনো বলছি। আমাকে ডাকছো? তুমি তো অনেক ভালো পিঠা বানাতে পারো। আমার এই পিঠাগুলো খেয়ে দেখো তো কেমন হয়েছে। আহ, এখন বানাও পিঠা।
খালা, ও রহিমা খালা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? খাটবো না তো করবো কি বল মা? ওই জমির সাহেবের মেয়ে রুনি আমায় দিয়ে প্রতিদিন পিঠা বানিয়ে বিক্রি করে। আমায় টাকা দেবে বলে এখন পর্যন্ত একটা টাকাও দেয়নি। আবার হুমকি দেয় তার বাবাকে বলে কাজ থেকে সারিয়ে দেবে। এখন প্রতিদিন এত খাটুনি আর সহ্য হয় না। কেঁদো না খালা, কেঁদো না। গরিবের কি কষ্টের শেষ আছে? কি রে পিঠাওলি, এইভাবে কাঁদছিস কেন? লতা, আমার মনটা এমনিতেই ভালো নেই। যা তো যা, আমার কাটা খাইয়ে নুনের সেটা দিতে আসিসনি। আচ্ছা আচ্ছা, দেব না। তা কি খুঁজছিস? নারকেল? হ্যাঁ, তোর এই হাত দিয়ে তুই কি করে কাজ করবি? হাত তো পোড়া। এখন কি পোড়া হাতেও পিঠা খাওয়াবি নাকি? আমি নারকেলের পুর ঠিক মতোই বানাতে পারবো, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই আমাকে জ্বালাস না তো, তোর নিজের সরকায় তেল দে। আমি তোকে জ্বালাতে আসিনি, খবর জানাতে এসেছি। তুই কোনো নারকেল পাবি না, মা সব বিক্রি করে দিয়েছে। তুই তো খুশি হবি, আমার যন্ত্রণা দেখলে তোর তো খুশি হয়। হালিম সাহেবের দোকানে আমার আর পিঠা বিক্রি করা হবে না। আমার স্বপ্ন ভেঙে গেছে। এইবার তুই আরো খুশি হ। হ্যাঁ, খুব খুশি। খুশিতে নাচতে ইচ্ছে করছে। এই নে, কি এটা? খুলি দেখ। ও আচ্ছা, তোর তো হাত পোড়া। দাঁড়া, আমি দেখাচ্ছি। নারকেল? হ্যাঁ রে, মায়ের কাছ থেকে আমি লুকিয়ে রেখেছিলাম। লতা, তুই? আমি জাফর ভাইয়ের কাছ থেকে সব শুনেছি। সব সময় তোর পিঠা বানানো নিয়ে মজা করেছি, তোর মনে কষ্ট দিয়েছি। কিন্তু গরিবেরও তো স্বপ্ন দেখার অধিকার আছে, আর সেই অধিকার নিয়ে তুই এগিয়ে যা। গরিবের শীতের নারকেল পিঠা দিয়ে তুই সবার মন জয় করে নিবি, এটা আমি খুব ভালো করেই জানি। আমি তোর এই উপকারের প্রতিদান কি করে দেব লতা? প্রতিদান দিতে হবে না, শুধু জিতে দেখা। ওই রুনির অহংকার ধ্বংস করে দে। সে বুঝলাম, কিন্তু আমি পিঠা বানাবো কি করে? অনেক পিঠা বানাতে হবে। আমি না হয় কোনো মতে পুর বানাতে পারবো, কিন্তু পিঠা ভাজার কাজ সেটা কি করবি? হ্যাঁ, তো কোনো পিঠা। চিন্তা করিস না, আমি ব্যবস্থা করছি। রহিমা খালা, রহিমা খালাই তোকে সাহায্য করবেন, আর আমি তো আসি। চল কাজে লেগে পড়ি। আলিম সাহেব, আপনি আমার পিঠা খেয়ে দেখুন, সেরা পিঠা। আর ওই গরিব মেয়েটার পিঠা দিয়ে আপনার পোষাবে না। পিঠা তো আমি খেয়ে বিচার করব না, বিচারকেরা আসছে, তারাই বিচার করবে। আমি একা খাবো না। তাই নাকি? বেশ বেশ, তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ, ওই তো, ওরাই বিচারক। হ্যাঁ, ওরা ওরা বিচারক? ছি 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 ছি, এরা আমার পিঠার বিচার করবে? এরা তো আমার পিঠার সামান্য অংশও কিনতে পারবে না। অপেক্ষা করো, আরো আছে। ও, এনারাও বিচারক? যাক বাবা, বাঁচলাম। এনারা তো আমার দামি পিঠার কদর করবেই। হ্যাঁ রুনি, এনারা সবাই বিচারক। এদেরকে তোমার পিঠা খাওয়াতে হবে। তুমি আর মিতা যত্ন করে ওদের পিঠা পরিবেশন করো। জি আলিম সাহেব, আমি যাচ্ছি। আমিও যাচ্ছি।
এটা গরিবের শীতের নারকেলের পিঠা, খেয়ে বলুন কেমন হয়েছে। এই যে, আমার এই পিঠার নাম স্বর্ণপুলি পিঠা, দামি নারকেল গুড় দিয়ে তৈরি করা। আপনারা বলুন কোন পিঠা বেশি ভালো লেগেছে। শীতের নারকেলের পিঠাই বেশ ভালো লেগেছে। তোমরা গরিব, তোমাদের জন্য ওই জঘন্য পিঠাই ভালো লাগবে। রুনি, থামো। আর আপনাদের? আমাদেরও গরিবের শীতের নারকেলের পিঠাই ভালো লেগেছে। হ্যাঁ, কিন্তু কি করে? আমার পিঠা তো কত মজার পিঠা, দামি পিঠা, আর আপনাদের কিনা ওই গরিবের পিঠাই ভালো লাগলো। আপনাদের মতো এমন ধনী লোকেদের এমন রুচি আমি আশা করিনি। তোমার মনে হচ্ছে এনারা ধনী লোক? আচ্ছা, আপনারা এবার আপনাদের পরিচয় দিন। আমি রসুল মিয়া, চাষি। আর এই হচ্ছে আমার স্ত্রী আমেনা, আলিম হুজুরের বাড়িতে কাজ করে। হ্যাঁ, কি বলছো? আমি হাসান চৌধুরী, ব্যবসায়ী। আর ইনি আমার স্ত্রী রুবিনা। কিন্তু চাকচিক্য দিয়ে কোনো কিছু বিচার করা ঠিক না। তোমার পিঠা যেমন দামি জিনিস দিয়ে তৈরি হলেও ওই মিতার বানানো পিঠার মতো সুস্বাদু হয়নি, কারণ এতে ভালোবাসার অভাব আছে। সেদিন আমার মনে হয়েছিল তুমি খুব অহংকারী, তুমি যেন একটু শিক্ষা পাও, তাই আমি এই প্রতিযোগিতার আয়োজন করেছি। যাই হোক, আশা করি তুমি বুঝতে পেরেছ। সুতরাং আজকের বিজয়ী মিতা। মিতার পিঠাই আমার দোকানে এখন থেকে বিক্রি করা হবে। সত্যি লতা, আমি জিতে গেছি, আমি জিতে গেছি লতা। আমি জানতাম তুই পারবি। আলিম সাহেব, আপনি কিন্তু ভুল করছেন। ওই গরিবের শীতের নারকেলের পিঠা কেউ খাবে না, আপনার ব্যবসায় ক্ষতি হবে। রনি, তুই নাকি রহিমাকে দিয়ে পিঠা বানিয়ে সেটা বিক্রি করছিস, কিন্তু রহিমাকে পারিশ্রমিক দিস না। আবার নাকি ওকে ভয় দেখিয়েছিস যে কাজ থেকে বের করে দিবি। না বাবা, আমি তো। বাড়ি চল, তোর সাথে আমি ওখানেই কথা বলবো। তাহলে ওই পিঠা আসলে রহিমা বানিয়েছে, রুনি নয়? রুনি, তুমি মিথ্যা কথা বলেছ। তোমার বানানো পিঠাও তাহলে গরিবদের বানানো পিঠা? অবশেষে তাহলে গরিবের শীতের নারকেল পিঠারই সত্যিকারের জয় হলো।